আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাংবাদিক ও কলামিস্ট আমিন আল রশিদ আজ আমাদের অতিথি হিসেবে আছেন। আমরা ওনার সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে চেষ্টা করব। জনাব আমিন আল রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি কল ভাই, ধন্যবাদ। আহ আমিন আল রশিদ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই আমাদের রাজনীতিতে কিন্তু আবর্তিত হচ্ছে আমাদের ডক্টর ইউনূস যে ব্রিটেন সফর করলেন, সেই সফরে কার সঙ্গে দেখা করলেন অথবা কার সঙ্গে দেখা করতে পারলেন না, অথবা দেখা করার পর কি পেলেন, জাতি হিসেবে আমরা কি পেলাম, এইসব বিষয় নিয়ে আহ আপনি নিশ্চয়ই এগুলো খেয়াল করেছেন এবং আপনার নিজের নিজের কিছু মূল্যায়ন আমি বিভিন্ন জায়গায় দেখেছি। তো আপনার সব মিলিয়ে যে কি হলো আমাদের, মানে এই সফরটাতে আমাদের তো বিপুল অর্থ ব্যয় হয়েছে, তো এই এত অর্থ ব্যয় করে আমরা আসলে কি পেলাম, আপনার মূল্যায়ন করছি। আহ, আপনি সবকিছু যদি অর্থ দিয়ে বিবেচনা করেন তাহলে অনেক টাকা খরচ করেও রেজাল্ট জিরো হতে পারে, আবার খুব অল্প পয়সা খরচ করেও একটা টেলিফোন করেও 10 টাকা খরচ করেও অনেক বড় অ্যাচিভমেন্ট হতে পারে। ফলে অর্থ দিয়ে সবসময় সবকিছুর আপনি রিটার্ন নাও পেতে পারেন। আপনি যেটা ইঙ্গিত করেছেন, প্রধান উপদেষ্টা তার একটি মোটামুটি বড় সফর সঙ্গে নিয়ে যুক্তরাজ্য সফরে গেলেন, এবং অলরেডি সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখলাম যে ওনারা যেই হোটেলে ছিলেন, ডরচেস্টার হোটেল, সেটি বেশ বিলাসবহুল। এবং একটা সরকার প্রধান একটা অন্য দেশে যখন যান, তিনি স্বভাবতই একটা 5 স্টার হোটেলে থাকবেন, এটি স্বাভাবিক। তার সঙ্গে অনেক লোক থাকবেন, এটিও স্বাভাবিক। এবং আমরা বিগত দিনে দেখেছি যে সরকার প্রধানের সঙ্গে শতাধিক এই সফর সঙ্গী ছিলেন এবং অনেক পয়সা খরচ করে তারা গেছেন, এরকম আমরা দেখেছি। এবং এই প্র্যাকটিসটা বাংলাদেশে না, সারা পৃথিবীতেই আছে, যে সরকার প্রধানের সঙ্গে অনেকেই যান। বাংলাদেশে এই প্র্যাকটিসটা হয়তো অনেকের চোখে লাগে যে আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো, মোটামুটি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে এই দেশের অধিকাংশ মানুষ, সেখানে সরকার প্রধানের একটি সফরে 3-3.5 কোটি টাকা আমরা খরচ করব কেন? এক। দ্বিতীয়ত কথা হলো যে এই খরচ করে আমি আউটকামটা কি পেলাম? যদি এমন হতো যে এটি একটি খুবই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফর, যে ব্রিটিশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে হবে সেখানে অনেকের যেতে হবে, সেটি একটা আলোচনা। কিন্তু আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার সবশেষ যে সফর, এটি আসলে রাষ্ট্রীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ সফর ছিল না। আসলে তিনি প্রধানত গিয়েছিলেন একটা পুরস্কার আনবার জন্য। সেটি যে খুব অনেক বড় পুরস্কার তা কিন্তু না। উনি পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের একটি, যেটি বা সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, শান্তিতে নোবেল পাওয়ার পরে এই যে পুরস্কারটি তিনি পেলেন, তার কাছে এটা আকাশ পাতাল পার্থক্য। ফলে এরকম একটি ছোট পুরস্কার আনতে এত একটি বড় বহর নিয়ে তিনি কেন গেলেন, এটি সমালোচনা অনেকে করছেন। আহ কিন্তু আমি একটু অন্যভাবে দেখি, যে ধরেন তিনি অনেক লোক নিয়ে গেলেন, অনেক টাকা খরচ করলেন, কি পেলেন না পেলেন সেটি একটি পলিটিক্যাল আলোচনা। কিন্তু তার বাইরে আমি মনে করি এই সফরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যদি আপনি বলেন, আপনি জিজ্ঞেস করলেন না কি পেলাম, আমরা যেটা পেলাম, এই সময়ের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের একটি বৈঠক হলো। এখন বৈঠকে কি আলোচনা হলো, ওনাদের একান্তে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান একান্তে 40 মিনিট 45 মিনিট কি কথা বলেছেন, আমরা তো সেটা জানি না আসলে। এটা জানা সম্ভব না, কারণ ওনারা এই একান্ত আলোচনায় হয়তো রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ইস্যুর কথা বলেছেন, ভবিষ্যৎ রাজনীতি, ভবিষ্যৎ সরকার কাঠামো, ইভেন ব্যক্তিগত অনেক বিষয়ে নিশ্চিত তারা আলোচনা করেছেন, যা সব আমরা জানবো না। কারণ এটা খুব স্বাভাবিক, দুটি দেশের সরকার প্রধান কিংবা দুটি রাজনৈতিক দলের প্রধান অথবা দুটি বা একাধিক গোষ্ঠী যখন আলোচনা করে, সেখানে অনেক এজেন্ডা থাকে, অনেক বিষয় থাকে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারে। কিন্তু মিডিয়ার সামনে তারা সব কিন্তু কথা বলেন না, সেখান থেকে জিসটা বলেন, সামারিটা বলেন যে এই হয়েছে। ফলে আমরা কোনোদিনই হয়তো জানতে পারবো না যে ওই 1 ঘন্টায় বা পৌনে 1 ঘন্টায় সত্যি সত্যি এই দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে। কিন্তু ভালো দিক যেটা আমি মনে করি, যে এই সময়ের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ক্যারেক্টার আমরা যদি বলি, প্রফেসর ইউনূস সরকার পক্ষে, এবং রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নিশ্চিত তারেক রহমান। তাহলে এই দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন একটা বৈঠক করলেন, সেটা লন্ডনের একটা হোটেলে হোক কিংবা অন্য যেখানে, ইভেনে বৈঠক যদি লন্ডনে না হয় নাইজেরিয়ায় হতো, ঢাকায় হতো, আহ একই কথা। অর্থাৎ দুজন দুজন মানুষের বসাটা খুব জরুরি ছিল। বৈঠকটা কেন লন্ডনে হলো? বিকজ তারেক রহমান লন্ডনে থাকেন, উনি বাংলাদেশে আসছেন না, আসতে পারছেন না, হোয়াট এভার উত্তর যাই হোক না কেন। আচ্ছা, একটা কথা সেই বলি, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে, যে দেখেন, আমি যদি অন্যভাবে ধরি, দুইজনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারেক রহমান দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা, আর উনি সরকার প্রধান। ওনাদের এই মিটিং এর আলোচনায় আমাদের মতো সাধারণ জনতা যারা আছে, আম জনতা, তাদের ভাগ্য কিন্তু ওনারা নির্ধারণ করেন। তো এটা কি একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে মনে হয় না যে ওনারা দুজনে আমাদেরকে বঞ্চিত করলেন? বঞ্চিত করলেন কি অর্থে, সেটা আমি আমার অবস্থানটা বলি। সেটা হলো, 10 মাস হয়ে গেছে হাসিনা সরকারের বিদায় হয়েছে,
10 মাসের মধ্যে আমরা তারেক রহমানকে একদিনের জন্য দেশে পেলাম না। তো উনি বললেন যে উনি আসতে পারছেন না। কেন আসতে পারছেন না সে কারণটাও জানলাম না। এবং আমাদের সরকার প্রধান তাহলে না আসতে পারার পিছনে আমি সরকারের এই ব্যর্থতা দেখি। সরকার নিশ্চয়ই তার কাছে এমন কোনো আপনার নিশ্চয়তা দিতে পারে নাই যে উনি নিশ্চিন্ত হতে পারেন যে উনি নিরাপত্তা পাবেন। এটা যদি নিরাপত্তা কারণ হয় সেখানে তো আমি সরকারকেও দায়ী করব। তো সেরকম যদি দুই পক্ষের দায় থাকে, দুই পক্ষ বিদেশে যেয়ে মিটিং করছেন, এটা জাতি হিসেবে আমার জন্য আপনার জন্য একটু বেদনার নয় কি? না কামাল ভাই, আমি সেটা মনে করি না এই কারণে যে আপনি দেখবেন এই বৈঠকের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে তারেক রহমান, না এটা বোধহয় বৈঠকের আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, লন্ডনে আগে থাকা বলেছেন। অবস্থায় প্রধান উপদেষ্টা, যে তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, এবং তারেক রহমানের আইনজীবীরা বারবার বলেছেন যে আইনত কোনো বাধা নাই। তো আইনত বাধা যদি না থাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা যার হাতে মূলত সিকিউরিটি দেওয়ার দায়িত্ব, তিনিও যখন বলেন যে তিনি চাইলে আসতে পারেন, তাহলে কিন্তু এখন দেশে আসবার বলটা তারেক রহমানের কোর্টে। এখন যদি তারেক রহমান এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেছেন যে আসতে পারেন, তাহলে এখানে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি দায়িত্ব, সিকিউরিটি এনশিওর করবার দায়িত্বে, তিনি এই কথা বলবার পরে তারেক রহমান যদি না আসেন, সেটা কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত। এখন কেন তিনি আসতে পারছেন না, তার কাছে অনেকগুলো কারণ আছে। আমি একবার একটা লেখায় অন্তত 9টা কারণ লিখেছিলাম, যে সব আমি সম্ভাব্য লিখেছি, সম্ভাব্য কারণ। তার মধ্যে এর বাইরেও নিশ্চয় আরো একটা দুইটা কারণ আছে যা আমরা জানি না, অথবা জানলেও আপনাকে আমি শোতে বলবো না, বলতে পারবো না, কোথাও লিখতে পারবো না, হতে পারে এরকম। তাহলে আমি মনে করি যে তারেক রহমান নিশ্চয়ই দেশে আসতে পারতেন। মানুষের মনে একটা প্রত্যাশা ছিল, ধারণা ছিল যে তিনি হয়তো 6 আগস্টই দেশে আসবেন। 5 আগস্ট যখন আওয়ামী লীগের পতন হলো, 6 আগস্টে তিনি যদি এয়ারপোর্টে নামতেন, কয়েক লক্ষ মানুষ তাকে রিসিভ করতো, এরকম ন্যারেটিভ আছে। তারপরেও তিনি কেন এলেন না? অনেকে মনে করেন যে একজন রাজনীতিবিদের জীবনে ঝুঁকি তো থাকবে। ধরা যাক তিনি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন, ধরা যাক হাইপোথেটিক্যালি, তাহলে কি তিনি দেশে আসবেন না? ধরা যাক তার জীবনের ঝুঁকি আছে, তিনি কি আসবেন না? তো একজন রাজনীতিবিদ যিনি জেলে যেতে পারেন, যিনি অ্যাসাল্ট হতে পারেন, ইভেন যিনি অ্যাসাসিনেশনের শিকার হতে পারেন, এইটা